ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনাদের সঙ্গে আমি আছি সুপ্রিয় শিকদার। আমরা এখন কথা বলবো ভারতের নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে ভারতের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে 1 জুন। আজ চলছে ফল গণনা। গণনারও প্রায় 5 ঘন্টা শেষ। আমাদের সঙ্গে আছে সেলিম খান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক। সেলিম খান, ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর নরেন্দ্র মোদী কি আবার সরকার গঠন করতে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে সর্বশেষ 5 ঘন্টায় আপনি জানেন যে ভারতে প্রায় 97 কোটি ভোটার, এবং তার মধ্যে এবার ভোট দিয়েছেন 64 কোটি প্লাস ভোটার। এর মধ্যে এই পর্যন্ত গত 5 ঘন্টায় 1/3 বলা হচ্ছে যে 1/3 ভোট গণনা শেষ হয়েছে। ফলে এখনও প্রায় 40 কোটির মতো ভোট বা তার কিছু কম বেশি ভোট গণনা বাকি আছে। কিন্তু এই 20 কোটি ভোটের গণনার মধ্যে দিয়ে কিন্তু একটা ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে। সেই ট্রেন্ডটা হলো যে এনডিএ তারা কিন্তু 290-এর এদিক ওদিক প্লাস মাইনাস কখনো, কারণ ওঠানামা এখনও পর্যন্ত যেহেতু অনেক ভোট বাকি, ফলে অনেক কেন্দ্রে কখনো তাদের মধ্যে ডিফারেন্সটা খুবই কম, কোথাও 1,500, কোথাও 5,000, কোথাও ফলে গণনার সময় কিন্তু একটু এদিক ওদিক হচ্ছে। এই পর্যন্ত যে ট্রেন্ড, তাতে এনডিএ 290 তার আশপাশে আছে। আর তাদের বিরোধী যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের মানে এখনো পর্যন্ত 235, 30 থেকে 35-এর মধ্যে তাদের ভোটটা মানে আসন সংখ্যাটা ওঠানামা করছে। কিন্তু এইটি চূড়ান্ত নয়। চূড়ান্ত হতে এখনও ধরেন প্রায় বিকাল সন্ধ্যা হয়ে যায় বলে আমরা মনে করি। তো আপনি যে প্রশ্নটা করছিলেন সেটি হচ্ছে যে মোদি আবার সরকার গঠন করতে যাবেন কিনা। যদি এই ট্রেন্ড অব্যাহত থাকে তাহলে এটা বলতেই হবে যে কোনো তেমন বড় ঘটনা না ঘটলে মোদি সরকার গঠন করতে, তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছেন। এখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন যে, এখানে প্রশ্নটা হচ্ছে যে নরেন্দ্র মোদী 2বার সরকার গঠন করেছেন। একবার তিনি এককভাবে 2014 সালে 282টি আসন নিয়ে আসছিলেন বিজেপির জন্য। 2019 সালে তিনি বিজেপির জন্য 303টি আসন নিয়ে এসেছিলেন। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় 272টি আসন। ফলে নরেন্দ্র মোদী জোট সরকারের প্রধানমন্ত্রী হলেও তাকে কিন্তু কোনো দলের উপর নির্ভর করতে হয়নি। এখন বিজেপির যে নাম্বারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 240-এর কম বেশি। কেউ কখনো 240-এর একটু উপরে উঠছে, কখনো 240-এর নিচে নামছে। এখন যদি 240-এর নিচে নামে, ধরুন 235 হয়, তাহলে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের জন্য প্রায় 32 আর 5 37টা আসন লাগবে। এই 37টি আসন কোত্থেকে আসবে? 37টি আসন কিন্তু বিজেপির এই মুহূর্তে কোনো বড় বিরাট কোনো শরিক নেই যারা অনেক বেশি আসন পেয়েছে। সেক্ষেত্রে একটু সমস্যা হলো যে তাদের 2 শরিক সবচেয়ে বেশি আসন পেয়েছে। একটি হচ্ছে চন্দ্রবাবু নাইডু টিডিপি, যারা 14 থেকে 15টা আসন পেয়েছে, প্লাস হচ্ছে জেডিইউ পেয়েছে আপনার 14টি আসন, টিডিপি পেয়েছে 16টি আসন। এই 14 আর 16 30টি আসন, এটি হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন যদি সরকার গঠন করতে যান, তাহলে এইটাই হচ্ছে এই 2 শরিক হচ্ছে তার জন্য একেবারে চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ 2 শরিক। কিন্তু এখানে একটা কথা আছে। আপনি জানেন যে জেডিইউ দলের যিনি প্রধান নীতিশ কুমার, সেই নীতিশ কুমারকে উনি এতবার জোট পাল্টেছেন। একবার কিছুদিন আগে উনি কিন্তু এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের মুখ্য রূপকার কিন্তু উনি, এবং উনিই কিন্তু প্রধান ছিলেন। সেখান থেকে উনি এই ইন্ডিয়া জোট করার কিছুদিন পরেই এই দল পাল্টে বিজেপির সঙ্গে গিয়ে যোগ দিলেন। সুতরাং ওনার পুরো ভারতের রাজনৈতিক মানে মহলে, বিশেষ করে বিহারে ওনার নাম হয়ে গেছে পল্টুরাম। এখন নির্বাচনের পরে যে উনি আবার পল্টি খাবেন না, এইটা কেউ বলতে পারে না। আরেকটি কথা, সেটা হচ্ছে যে তেলেগু দেশম পার্টি, যেটা এনটি রামারাও তৈরি, তার জামাতা চন্দ্রবাবু নাইডু, এটার তিনি কিন্তু মানে বিজেপির আইডিওলজির সঙ্গে তার ঠিক চলে না। উনি কিন্তু বাজপেয়ী সরকারেরও শরিক ছিলেন। যে সময় আপনার হয়তো মনে আছে 2002 সালে গুজরাটের দাঙ্গা হয়, উনি সেই সময় সবচেয়ে বেশি সরব ছিলেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তখন কিন্তু বাজপেয়ী শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে আমি রাজধর্ম পালনের জন্য মানে মনে করিয়ে দিতে চাই যে ওই আসনে থাকলে তাকে রাজধর্ম পালন করতে হবে।
এখন এই দুইজনের পরিস্থিতি। আরেকটি প্রশ্ন, এইবারের ইয়েতে নির্বাচনের প্রতিশ্রুতিতে টিডিপি বলেছে যে তারা ক্ষমতায় আসলে অন্ধ্রপ্রদেশে 4% মুসলমানদের জন্য সংরক্ষণ করবে। এইটা নিয়ে কিন্তু তার বিজেপির সঙ্গে একেবারে খাড়াখাড়ি অবস্থা। আপনি জানেন যে নরেন্দ্র মোদী অনেক ভাষণে বলেছেন যে মুসলমানদের চাকরি দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, ফলে এইখানেও তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। এখন এরা যদি নরেন্দ্র মোদীর সঙ্গে থেকে সরকার গঠন করেন, তাহলে নরেন্দ্র মোদী খুব স্বস্তিতে যে সরকার মানে চালাতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আর এরা কখনো যে জোট বদল করবেন না বা জোট পাল্টাবেন না, তারও কোনো আসলে নিশ্চয়তা নেই। ফলে খুব একটা স্বস্তি মোদী, যদি এই অবস্থা চলতে থাকে, যদি নরেন্দ্র মোদী 272-এর ধারে কাছে না পৌঁছাতে পারেন, তাহলে এইটা অনেক বেশি কঠিন হবে তার জন্য। আচ্ছা সেলিম খান, এখনো পর্যন্ত ভোটের যে ট্রেন্ড আপনি বলছিলেন যে বিজেপি এগিয়ে আছে বেশ কিছুটা, এটা আসলে কি মনে হয়? তাহলে কি মোদির যে প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে, প্রতিশ্রুতি আসলে খুব ভালোভাবে পৌঁছেছে? মোদির প্রতিশ্রুতি, আপনি ভালো প্রশ্ন করেছেন, যে মোদির প্রতিশ্রুতিগুলো যদি সত্যি মানে মানুষ নিত বা উনি যে প্রচারের ইয়েতে ছিলেন সেটা যে নিত, তাহলে বিজেপি কিন্তু যে এক্সিট পোলের যে হিসাব দেখাতো সেই হিসাবের মধ্যেই থাকতো। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে বিজেপি যখন গত জানুয়ারি মাসে আপনার রাম মন্দিরের উদ্বোধন করলো, তখন তারা ভেবেছিল যে এই রাম মন্দির দিয়েই তারা পুরো মানে হিন্দিভাষী অঞ্চল বা ভারতবর্ষের একটা বড় অঞ্চল তারা কাঁপিয়ে দেবে, তারা একচেটিয়া ভোট পাবে। কিন্তু এই মানে রাম মন্দির বা হিন্দু মুসলমান সম্পর্ক বা এইগুলো আসলে দেখা গেল যে আসলে ভোটের বাজারে, প্রচারের সময় দেখা গেছে যে ভোটের বাজারে এইগুলো আসলে তেমন কোনো গুরুত্ব নেই। এবং আপনাকে আরও একটা তথ্য দিয়ে রাখি যে অযোধ্যা, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, সেইটি যে আসনের সেই আসনটার নাম হচ্ছে ফৈজাবাদ। সেই ফৈজাবাদ কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থী এগিয়ে আছেন, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী পিছিয়ে আছেন। ফলে আপনি অযোধ্যা হলো উত্তরপ্রদেশ রাজ্যের একটা অংশ, যখন সেখানে রাম মন্দির তৈরি হয়েছে সরকারি অর্থে, সেখানে রাম মন্দির দর্শনের জন্য যাতে দেশ বিদেশ থেকে লোক আসতে পারেন, সেখানে একটা এয়ারপোর্ট পর্যন্ত করা হয়েছে। এই করার পরেও উত্তরপ্রদেশে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এখন পর্যন্ত মানে বিজেপি জোট ও যে রাহুল এবং অখিলেশের ইন্ডিয়া জোটের চেয়ে পিছিয়ে, সর্বশেষ যে হিসাব আমাদের তাতে 43, আর সেখানে সবচেয়ে বেশি আসন 80টা, তার মধ্যে 43টি আসনে এগিয়ে আছে এই মানে ইন্ডিয়া জোট, আর 36টি আসনে এগিয়ে আছে বিজেপি বা বিজেপি জোট সমর্থকরা। আচ্ছা সেলিম খান, এই মোটা দাগে যদি আপনাকে বলি যে ইন্ডিয়ার নির্বাচনের দিকে তাকালে দেখা যায় যে দুটো জোট আসলে নির্বাচন করছে, এনডিএ জোট আর হচ্ছে ইন্ডিয়া জোট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এই প্রথম কিন্তু এমন একটা এই নির্বাচন হতে যাচ্ছে বা হয়ে গেল ভারতে, সেখানে কিন্তু দুটো জোট, মানে আপনি ব্রিটিশ মানে পার্লামেন্টারি সিস্টেমে কি হয়, বহুদলীয় গণতন্ত্রে সেখানে বিভিন্ন দল থাকে, ফলে ভোট হয়ে যায় ভাগাভাগি, যেখানে 30% ভোট পেয়েও বহু দল ক্ষমতায় চলে যায়, কোনো ইয়ে নেই। এই বিজেপি কিন্তু 2014 সালে বিপুল পরিমাণ আসন পেয়েছিল মাত্র 31% ভোট পেয়ে। আপনার 2019-এ তারা মাত্র 37% ভোট পেয়ে 303টা আসন পেয়েছিল। এইবার যাতে বিরোধী ভোটটা ভাগ না হয়, সেই জন্য কংগ্রেস উদ্যোগী হয়ে এবং তার সঙ্গে অন্যান্য দল, ওই যে বললাম নীতিশ কুমারও ছিলেন, তারা কিন্তু ইন্ডিয়া জোট করলেন এবং ইন্ডিয়া জোট করে তারা ভোটটাকে আর ভাগ হওয়ার দিকে যেতে না দিয়ে যতটা সম্ভব কনসলিডেট করার রাস্তায় গেলেন। এবং দেখা গেল যে এইবারই ভারতে যে ভোট হলো সেটা খাড়াখাড়ি দুটি জোটের মধ্যে, দলের মধ্যেও না, কিন্তু দুটি জোটের মধ্যে। একটা হচ্ছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, আর একটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এখন এর মধ্যে কে কত ভোট পেয়েছেন সেটা পরে হিসাব করা যাবে। এর বাইরেও কিছু দল আছে যারা হয়তো মানে আগামীতে ভূমিকা রাখবে সরকার গঠনের ক্ষেত্রে। আচ্ছা, আপনার কাছে আমি বিজেপি জোট মানে ইন্ডিয়া জোটের কথা শুনছিলাম, ইন্ডিয়া জোট আসলে কতটুকু কি করতে পারবে? ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত যা করেছে, কংগ্রেস দল ধরেন প্রায় মুছে যাওয়ার মতন হয়েছিল। আপনি 2014 সালে 44টি আসন পেয়েছিল, 2019-এ মাত্র 52টা আসন পেয়েছিল, সেইখানে তারা 100 পার করতে চলেছে তাদের সংখ্যা। মানে তাদের জন্য এটা একটা বড় রিভাইভাল, বড় মানে পুনরুজ্জীবনের একটা বড় অংশ। সেটা শুধু না,
আপনার হিন্দিভাষী অঞ্চল যেখান থেকে মানে কংগ্রেস প্রায় মুছে যেতে বসেছিল, সেই হিন্দিভাষী অঞ্চলের মধ্যে আপনার রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এরকম বেশ কিছু রাজ্যে কংগ্রেস কিন্তু খুব ভালো ফল করেছে। তারা ভালো ফল করার আশা করছিল, এখনো পর্যন্ত তাদের ইয়ে পায়নি। বিহারে এখনো পর্যন্ত গণনা শেষ হয়নি, কিন্তু বিহারে তাদের একটা ভালো ফলাফলের আশা ছিল। এখনো পর্যন্ত যে রেজাল্ট, তাতে মানে অখিলেশ রাহুলের সমীকরণটা উত্তরপ্রদেশে যেভাবে কাজ করেছে, তেজস্বী রাহুলের সমীকরণটা বিহারে এখনো পর্যন্ত যে গণনা হয়েছে সেভাবে কাজ করেনি। 2 নম্বর হচ্ছে কর্ণাটকে যে পরিমাণ আসন যেভাবে কংগ্রেস লড়াই করছিল, কংগ্রেস এখনো পর্যন্ত সেই পরিমাণ আসন মানে পায়নি, তবে গতবারের তুলনায় অনেক ভালো করেছে। আচ্ছা সেলিম খান, এই যে 5 ঘন্টার ভোট গণনা হয়ে গেল প্রায়, তো পশ্চিমবঙ্গের অবস্থা কি দেখছেন? এইটা একটা খুব ভালো ইয়ে যে আমাদের প্রতিবেশী একদম পশ্চিমবঙ্গ, এবং মোটামুটি ভোটের প্যাটার্নও একই রকম। আপনার প্রাথমিক ফলাফলের যে কয়টি রাজ্যে আপনার মানে বেশ ইয়ে মনে হচ্ছিল যে বিজেপি জোট, এনডিএ জোট যারা, তারা খুবই ভালো ফল করছে বা এগিয়ে, তার মধ্যে 2টি রাজ্য ছিল ইম্পর্টেন্ট। সে একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখা গেল যত সময় এগিয়েছে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট তত ভালো করছে। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে 48টা আসনের মধ্যে 30টার বেশি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে, যেটি কিন্তু মানে প্রাথমিকভাবে ছিল একেবারেই মানে ইন্ডিয়া জোট মনে হচ্ছিল 7-8টা আসনের বেশি পাবে না। ঠিক একইভাবে যখনই আমি পশ্চিমবঙ্গের কথায় যদি যাই, তো পশ্চিমবঙ্গে যখনই গণনা শুরু হলো, তখন প্রাথমিক গণনার পর মনে হলো যে বিজেপি এবার একেবারে তৃণমূলকে আউট করে দেবে। তখন বিজেপি দেখা যাচ্ছিল যে 21, 22, 23 এরকমভাবে এগোচ্ছিল। কিন্তু এই সর্বশেষ যে অবস্থা, তাতে ফলাফল, তাতে এই মুহূর্তে তৃণমূল 31টি আসনে এগিয়ে আছে, বিজেপি 11টি এবং একটি কংগ্রেস এগিয়ে আছে। বিজেপি গতবার পেয়েছিল 18টি, তারা যদি 11টা পায় তাহলে মানে 7টা হারাবে। আর তৃণমূল গতবার পেয়েছিল 22টা, এবার যদি 31টা পায় তাহলে তারা 9টা মানে গেইন করবে। তো এই একটা বিরাট তৃণমূল, যে তৃণমূল শুধু না, এবং বাংলা দখলের জন্য আপনি সর্বশেষ সন্দেশখালির ঘটনা জানেন, সেইখানে কিন্তু অনেক ধরনের কাজ, এমনকি হাইকোর্টের বিচারপতি দিয়ে, যে বিচারপতি একের পর এক তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা ইয়ের বিরুদ্ধে রায় দিয়েছেন, সেই বিচারপতি কিন্তু রাতারাতি গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। ফলে এইসব জিনিসের প্রভাব কিন্তু মানুষের মধ্যে ভালোভাবে পড়েনি, মানুষ ভালোভাবে নেয়নি। এর ফলাফল কিন্তু তৃণমূল কিন্তু একদম চুপ ছিল। ইভেন আপনার 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে পর্যন্ত আসেননি যে ইয়ে করার জন্য, ভোটের এটা পর্যবেক্ষণের জন্য, এবং তার ফলাফল কিন্তু হাতে নাতে পেয়েছে। এটাতে একটা জিনিস প্রমাণিত ভারতবর্ষে, যে এক্সিট পোলে যেভাবে দেখানো হচ্ছিল যে বিজেপি 30-35টা আসন ইয়ে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় উদাহরণ, যে তিনি এর আগে 2021 সালেও প্রমাণ করেছেন যে এক্সিট পোলের হিসাব ভুল, এবারও তিনি প্রমাণ করেছেন যে এক্সিট পোলের হিসাব আরও ভুল। আচ্ছা সেলিম খান, এই যে নির্বাচনের ফলাফল, এই কেন্দ্রিক একটা জটিলতায় ভারতের শেয়ার বাজারে একটা বড় পতন দেখা যাচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কি তথ্য আছে? শেয়ার বাজার, আসলে শেয়ার বাজার হচ্ছে যে কোনো দেশে শেয়ার বাজার আসলে খুবই সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে? এই শেয়ার বাজার আপনার এক্সিট পোল আপনার কত 1 তারিখে হলো, মানে শনিবারের পর রোববার গেল, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বাজার বেশ ধাই করে উঠে যাচ্ছিল, ঠিক আছে? কারণ হচ্ছে এক্সিট পোলের হিসাব, যে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে আসছে ক্ষমতায়। এই বাজারে যখন এই সংকেতটা গেল তখন, আর আজকে যখন ফলাফল ওই রকম আশানুরূপ হচ্ছে না, ইভেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, এই মেসেজ যখন বাজারে গেছে, তখন কিন্তু যেটা বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি বলে, আর একটা হচ্ছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা নিফটি নামে পরিচিত, দুটোরই কিন্তু 7% এবং হাজার পয়েন্ট, এবং এখন বন্ধ করে দেওয়া হবে কিনা এই ট্রানজাকশন, সেটা নিয়ে কিন্তু কথা চলছে, যে ইতিমধ্যে 7%, 8% অলরেডি ফল করেছে। তার মানে এই মুহূর্তে বাজারে যারা ছিলেন, মানে শেয়ার বাজারে যারা ছিলেন, তারা সবাই শেয়ার বিক্রি করে টাকা নিয়ে বেরিয়ে চলে যেতে চাচ্ছেন। তার কারণ হচ্ছে তারা মনে করছেন যে আগামী দিনে মানে ভারতের রাজনৈতিক অবস্থা বেশ আনস্টেবল হতে পারে। এই আনস্টেবল অবস্থার মধ্যে শেয়ার বাজারে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না, ফলে তারা শেয়ার বিক্রি করে বেরিয়ে যাওয়ার মানে প্রচেষ্টা তাদের মধ্যে আছে।
এটাতে ইন্ডিকেট করে যে নরেন্দ্র মোদী সরকার করুন আর যিনি সরকার করুন খুব একটা যে স্টেবল অবস্থায় এই মুহূর্তে থাকতে পারবেন সেটা ইনিশিয়ালি বলা খুবই কঠিন। ধন্যবাদ সেলিম খান। আমরা আরও সংবাদ, আরও ভোটের ফলাফল নিয়ে আপনার সাথে আসবো, আপনার সাথে আলোচনা করব। দর্শক, এখন এ পর্যন্তই। আমরা আবার ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত যুক্ত থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে। চোখ রাখুন ITVBD.com। ধন্যবাদ।